ডক্টর, উনি বাঁচবেন তো? আপনাদের এখানে বেস্ট ট্রিটমেন্ট দেওয়া কি পসিবল? প্লিজ ডক্টর, ওনাকে বাঁচান। আপনি বলছেন ওনার হার্ট দুর্বল, মানতে পারলাম না। নিরুপম দত্তর আর যাই দুর্বল হোক, হৃদয় কখনো দুর্বল হতে পারে না। বয়স্ক ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি কে? উনি তো বললেন ওনার কোনো রিলেটিভ নেই, উনি নিঃসন্তান। তাহলে আপনি ওনার কে? একটু থেমে সুদীপ্ত বলল, আমি ওনার ছাত্র ছিলাম। আমার প্রিয় শিক্ষক ছিলেন উনি। আজ আমার এই প্রতিষ্ঠার পেছনে ওনারই অবদান আছে। সম্ভবত বাইপাস করতে হবে, 3টে আর্টারি ব্লক। ডক্টরের কথা শেষ হবার আগেই সুদীপ্ত বলল, টাকাটা কোনো প্রবলেম নয়, শুধু যেভাবে হোক বাঁচানো নাকে। ডক্টর আপাতমস্তক ভালো করে তাকালেন সুদীপ্তর দিকে। পোশাক দেখেই বোঝা যাচ্ছে অর্থের কাছে ধরা দিয়েছে স্বেচ্ছায়। ডক্টর বললেন, কিন্তু উনি যদি জিজ্ঞেস করেন অপারেশনের খরচ কোথা থেকে এলো? সুদীপ্ত চমকে উঠে বলল, নাম বলবেন না, বলবেন ওনার এক ছাত্র দিয়েছে। একটু সন্দেহের দৃষ্টিতে তাকালেও আপাতত নিরুপমবাবুর অপারেশনটা জরুরি ভেবেই হয়তো আর কথা বাড়ালেন না। ভজহরি নামে নিরুপমবাবুর যে দেহাতি পরিচালক ওনাকে এখানে অজ্ঞান অবস্থায় এনেছে, সেই এগিয়ে এসে বলল, তুমি ভাগ্যিস ফোন নাম্বারটা দিয়ে গিয়েছিলে, তাই ফোন করে জানাতে পারলাম। না হলে দাদাবাবু যা গোয়ার একরোখা মানুষ, তাতে তো কাউকে খবর দিতেই দিত না। টাকাও তো তেমন জমাননি কোনো কালে। দুস্থ ছাত্রদের সাহায্য করেই কাটিয়েছেন গোটা জীবন। নেহাত পৈতৃক সূত্রে বাড়ি বা কিছু সম্পত্তি ছিল তাই রক্ষে। সুদীপ্ত পেশায় ডাক্তার, তবে গাইনোকোলজিস্ট। কিন্তু কাছের মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট শুনে অন্যান্য সাধারণ পেশেন্ট পার্টির মতোই ব্যবহার করে ফেলল দেখে নিজেই চমকে গিয়েছিল ও। একজন গাইনো সার্জেন হয়ে ওটি বা অপারেশন শব্দগুলো ভীষণ চেনা হলেও আজ প্রথম অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ঠিক যেমন ও অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পরে পেশেন্টের বাড়ির লোকেদের উদ্বিগ্ন মুখের প্রশ্নের সম্মুখীন হতে হয়, ঠিক তেমনি ও নিজেও আজ অসহায়ভাবে দাঁড়িয়ে আছে লাল আলো জ্বলা দরজার সামনে। বাইপাস সার্জারি হচ্ছে নিরুপম দত্তর। এককালের ভয়ঙ্কর ব্যক্তিত্ব সম্পন্ন প্রধান শিক্ষক মহাশয় আজ সংজ্ঞাহীনভাবে শুয়ে আছেন সাদা চাদরে। বেদ হাতে বলছেন, না, ডিসিপ্লিন কথাটার অর্থ শেখো, এডিকেট শব্দের মানে বোঝো। যার জীবনে ডিসিপ্লিন নেই সে কখনো মেরুদণ্ড সোজা রেখে চলতেই পারে না। আসলে নিরুপম স্যার এমনই একজন মানুষ, যিনি অসহায় অবস্থায় চোখ বন্ধ করে শুয়ে আছেন, এটা কল্পনা করাও যথেষ্ট কষ্টসাধ্য। নার্সিংহোমের চেয়ারে বসে একটা মিনিটের হিসাব কষছে সুদীপ্ত। হয়তো তার চেম্বারের বাইরে আজ বিশাল লাইন। রাজেশ নিশ্চয়ই সামলাতে হিমশিম খাচ্ছে। ডক্টর আজ বসবেন না বলতেই সকলে কম্পাউন্ডার রাজেশকেই চেপে ধরবে। সব বুঝতে পারছে সুদীপ্ত, কিন্তু আজ সে নিরুপায়, একান্ত অসহায়। দূরে একটা স্কুল বাড়ি থেকে প্রার্থনা সঙ্গীত ভেসে আসছে। একটা ছেলে গেটের বাইরে অপেক্ষা করছে। আজ একটু দেরি হয়ে গেছে ছেলেটার। প্রার্থনায় যোগ দিতে পারেনি ছেলেটা। ভয়ে মুখটা শুকিয়ে গেছে। তার আশঙ্কাই ঠিক হলো। স্কুলে ঢুকতেই নিরুপম স্যারের মুখোমুখি। স্যার কোনো কথা না বলে গোটা স্কুলের সামনে ক্লাস 9-এর ফার্স্ট বয়কে কান ধরে নীল ডাউন করে দিলেন। লজ্জায় চোখ দুটো লাল হয়ে গিয়েছিল ছেলেটার। চোখ থেকে দুফোঁটা অবাধ্য জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। দূর থেকে ক্লাসের ছেলেরা আওয়াজ দিল, সুদীপ্ত, কাঁদিস না রে, ফার্স্ট বয়রাও নীল ডাউন হয়, মেনে নিতে শেখ। কষ্টটাকে গলার মধ্যে রেখে দিয়েই সেদিন ওই সবুজ মাঠে হাঁটু গেড়ে বসে থাকা ছেলেটা প্রতিজ্ঞা করেছিল, একদিন স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে নিরুপম দত্তকে বলতেই হবে। ঋষি অরবিন্দ বিদ্যালয়ের সর্বকালের শ্রেষ্ঠ ছেলেদের তালিকায় সুদীপ্ত রয়েছে। নিরুপম স্যার একদিন স্বীকার করবেন, আজকের শাস্তিটা সুদীপ্তর প্রাপ্য ছিল না। দাঁতে দাঁত চেপে মাঠের রোদে বসেছিল সুদীপ্ত। পুরো 40 মিনিট মনে মনে শুধু একটাই কথা আউড়ে গিয়েছিল, একদিন আসবে, নিশ্চয়ই আসবে। বাড়ি ফিরতেই মা সুদীপ্তর নিভে যাওয়া মুখ দেখে জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে? সুদীপ্ত সেদিন একটা কথাই বলেছিল, একদিন দেখিয়ে দেব আমিও পারি।
সুদীপ্ত যে ঘরটায় পড়তো সেই ঘরে একটা শক্ত চেয়ার আর একটা টেবিলে একটা টেবিল ল্যাম্প, আর এক পাশে তোশক পাতা সিঙ্গেল খাট। যে কেউ ওই ঘরে ঢুকলেই বুঝতে পারবে ওদের তিনতলা শ্বেত পাথরের মেঝের অবস্থাপন্ন বাড়িটার সব থেকে দৈন্য ঘরটা সুদীপ্তর জন্য বরাদ্দ। সুদীপ্ত টেবিল ল্যাম্পের হলদে আলোয় মধ্যরাতে ঘুম চোখে পড়তে পড়তে কতবার ভেবেছে একবার অন্তত মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে আদর খেয়ে আসতে, কিন্তু ততবারই নিরুপমবাবুর ক্লাসের মধ্যে কড়া বিদ্রূপ কানে ভেসে উঠেছে। মাধ্যমিকে সেরার সেরা হলেই যে সে যাতে উঠে গেল এমন নয়। ওই খটখটে কথাগুলোই রাত পর্যন্ত ঘুমোতে দিত না সুদীপ্তকে। ঘুমও বোধহয় ভয় পেত ওনাকে, তাই সুদীপ্তর ধারে কাছে ঘেঁষতে পারেনি। সেদিন ছিল এপ্রিলের একটা কালবৈশাখীর সন্ধে। সারাদিন দাবদাহের পর সন্ধ্যাবেলা উত্তাল হাওয়া আর উদ্দাম বৃষ্টিতে তাপমাত্রা একটু কমেছিল। মেডিকেল কলেজের হোস্টেল থেকে সুদীপ্ত বেরিয়েছিল বৃষ্টি থামার ঠিক পরেই। শহুরে গাছপালাগুলোও ঝড়ের দাপটে কুপোকাত। গ্রামের গাছপালারা অনেক সহনশীল হয়, মাটি কামড়ে বসে থাকে। যেমন হোস্টেলের ওই ভয়ানক র্যাগিংয়ের পরেও সুদীপ্ত মাটি কামড়ে পড়ে আছে নিজেকে প্রমাণের জন্য। কয়েকজন তো অসুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে, এখনও ফেরেনি। না, 3 দিন বিছানায় শুয়ে থাকলেও বাড়ি ফেরেনি সুদীপ্ত। জয়েন্টে র্যাঙ্ক করার পরেও নিরুপমবাবু বলেছিলেন, সিঁড়ির নিচের ধাপে দাঁড়িয়ে আছো, ছাদে পৌঁছাতে গেলে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। কখনো এতটুকু প্রশ্রয়ের হাসি হাসতে দেখেনি সুদীপ্ত। ওই মুখে হাসি দেখার লোভে, ওই গলায় প্রশংসার ভাষা শোনার লোভে সুদীপ্ত দিনরাত এক করে পড়েছে, তবুও কখনো মুখের কোনো রেখা নরম হয়নি নিরুপম বাবুর। সুদীপ্তর জেদ আরও বেড়েছে। কালবৈশাখী বিধ্বস্ত বৃষ্টি ভেজা রাস্তায় আনমনে হাঁটছিল সুদীপ্ত। পেনের রিফিল শেষ হয়ে গেছে। ওর ফেভারিট পেন জন্মদিনে মায়ের কাছ থেকে গিফট পেয়েছিল ও। সেই দিন থেকে এই পেনটাতেই লেখে ও। পেন বক্সে অনেক পেনের ভিড় হলেও এই ব্রাউন কালারের পেনটা ছাড়া যেন ওর অক্ষরেরা কথা বলে না। চোখে তীব্র আলো আর কানে বিকট আওয়াজ আসতেই থমকে গিয়েছিল ও। সামনেই মৃত্যুর হাতছানি। একটা 4 চাকা এসে ওর পায়ের সামনে ব্রেক কষে দাঁড়ালো। সাবধানী গাড়ি চালক, তাই আজ বেঁচে গেল সুদীপ্ত। গাড়ি থেকে নেমেই বছর 19-এর মেয়েটা রাগী গলায় বলল, কাওয়ার্ড, এভাবে সুইসাইড করতে বেরিয়েছেন? জীবনে সব পাওয়ার মধ্যে একটা না পাওয়া হলেই আপনাদের মরতেই ইচ্ছে করে, তাই না? অবস্থার আকস্মিকতা কাটিয়ে সুদীপ্ত বলেছিল, সরি ম্যাম। ততক্ষণে গাড়ির চালক একটু বয়স্ক মানুষটি বেরিয়ে এসে বলেছিলেন, আহা উর্মি, ওভাবে না বকে দেখো ওর কোথাও লাগলো কি না। শোনো বাবা, এরা তো নিজের বাবা মায়ের কথা না ভেবেই জীবন শেষ করতে বেরিয়েছিল, তাই ওসব ছোট্টখাটো কাটা ছেঁড়ায় এদের বিশেষ লাগে না। মেয়েটার কথার ধরনে সুদীপ্তর মারাত্মক রাগ হয়েছিল। মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে ওর বাবাকে উদ্দেশ্য করে সুদীপ্ত বলেছিল, শুনুন স্যার, আমি কোনো ফ্রাস্ট্রেটেড মানুষ নয়। আমি মেডিকেল স্টুডেন্ট। একটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছিলাম। হ্যাঁ, অন্যমনস্ক ছিলাম ঠিকই। কথা শেষ না করতে দিয়েই উর্মি নামক বাচাল মেয়েটা বলে উঠল, যাক, আপনার যে লজ্জা হয়েছে এতেই আমি সুখী। সুইসাইড করা যে অন্যায় সেটা যে বুঝেছেন সেটাই যথেষ্ট। কি একরোখা অসভ্য মেয়ে রে বাবা। সুদীপ্ত এতবার বলার পরেও সেই একই পয়েন্টে ফিক্সড হয়ে আছে। সুদীপ্ত রেগেমেগে বলেছিল, হ্যাঁ, আমার খুব দুঃখ। আমার গার্লফ্রেন্ড চলে গেছে, তাই আমি মরতে যাচ্ছিলাম। এবার হ্যাপি? উর্মি চোখ বড় বড় করে বলেছিল, শুনলে বাপি, শুনলে? বলেছিলাম না, ব্রেকআপের পরে সুইসাইড করাটা এখনকার ছেলেদের একটা ফ্যাশন। এ একবার ব্যর্থ হয়েছে। আমরা বেরিয়ে গেলেই হয়তো গাড়ি ছেড়ে রেল লাইন বাঁচবে। একে আজ রাতে আমাদের বাড়িতেই আটকে রাখতে হবে। সুদীপ্তর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর মেয়ের পাল্লায় পড়ল রে বাবা। হোস্টেলে বলা নেই যে আজ বাইরে থাকবে। গেটম্যান রঘুদা দেখেছে ওকে বাইরে বেরোতে। বাবা মেয়ের মধ্যে চোখের ইশারাটা বোঝার আগেই সুদীপ্তকে প্রায় ধরে পাকড়ে গাড়িতে তোলা হলো।
নিরুপায় সুদীপ্ত গাড়ির নরম সিটে গোঁজ হয়ে বসেছিল। উর্মি বকবক করে কানের মাথা খাচ্ছিল। জীবনে একবার হেরে যাওয়া মানেই ব্যর্থতা নয়। জীবন অনেক বড়। আত্মহত্যা তারাই করে যারা লড়তে জানে না। উর্মির বাবা ভদ্রলোক একমনে গাড়ি চালাচ্ছিলেন, আর মেয়ে নিজের জ্ঞানের ভাণ্ডার বিতরণে ব্যস্ত হয়ে পড়েছিল। সুদীপ্ত রাগী চোখে তাকিয়ে বলেছিল, উচ্চ মাধ্যমিকে কত % মার্ক পেয়েছো? মেয়েটি চমকে উঠে বলেছিল, 75%। সুদীপ্ত আরও গম্ভীর গলায় বলেছিল, আমি 96%। উর্মি মুখে চিকচিক আওয়াজ করে বলেছিল, ছি, ওই 4%-এর জন্য এরকম কাজ করছিলে? না, আমি মেডিকেল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমি বোঝাতে চাইছিলাম 75% পেয়েও যদি তুমি এমন সেজেগুজে ঘুরতে পারো, তাহলে আমি অত নাম্বার পেয়ে কেন সুইসাইড করতে যাব? মেয়েটি বড় বড় চোখ করে বলেছিল, ওটাই তো, ভালো ছেলেদের ফ্রাস্ট্রেশন বেশি হয়। পকেটে ফোনটা ভাইব্রেট করছে। উর্মি কলিং। তুমি কোথায় সুদীপ্ত? রাজেশ বলল তুমি নাকি চেম্বার করনি। এই একটা মানুষের কাছেই মিথ্যে বলতে পারে না সুদীপ্ত। আমি বাঁকুড়াতে আছি, একটা নার্সিংহোমে। উর্মি আর একটু গম্ভীর স্বরে বলল, নিরুপমবাবু ভালো আছেন? ওনার কিছু হয়নি তো? প্রথম দেখার দিনের ভুল বোঝাবুঝির পর থেকেই উর্মি বোধহয় সুদীপ্তর প্রতিটা নিঃশ্বাস চিনতে পারে। আজ 10 বছর পরেও একইভাবে বুঝতে পারে সুদীপ্তর অন্তরটা। সুদীপ্ত কথাটা এড়িয়ে গিয়ে বলল, তুমি খেয়ে নিও প্লিজ, আমার হয়তো দেরি হবে বাড়ি ফিরতে। গত 3 বছরের বিবাহিত জীবনে এই একটা ব্যাপারেই উর্মিকে অন্ধকারে রেখেছে সুদীপ্ত। আজও আলগোছে এড়িয়ে গেল বিষয়টা। উর্মি হয়তো কিছু বুঝেই বলল, সাবধানে ফেরো। বহু বছর আগের ভাবনায় আবার ছেদ পড়ল। অতীতে ফিরে গিয়ে নিজেকে খুঁজতে খুঁজতে সময়ের হিসেব ছিল না সুদীপ্তর। মনে হচ্ছিল কয়েক যুগ কেটে গেছে বোধহয়। ঘড়ির কাঁটায় মাত্র 30 মিনিট পেরিয়েছে। অপেক্ষার আরও 1.5 ঘন্টা এখনও বাকি। ওটির সামনে এভাবে বসে থাকার অভিজ্ঞতা এই প্রথম। কারণ সুদীপ্তর মা যখন মারা গিয়েছিলেন তখন ও ছিল বাড়ির বাইরে। সবে সেই বছর ডাক্তারি পাস করেছিল। নিজে ডাক্তার হয়েও সেরিব্রাল অ্যাটাকে চলে যাওয়া মাকে আটকাতে পারেনি সুদীপ্ত। ওর মন খারাপের দিনে, অনবরত অবাধ্য চোখের ধারা গাল বেয়ে নেমে আসার দিনে মাই ছিল একমাত্র বন্ধু, যিনি বলতেন, নিজেকে প্রমাণ কর, দেখবি ভালোবাসা সম্মান তোর পদচুম্বন করবেই। মায়ের সব কথার অর্থ বুঝুক না বুঝুক, এটুকু বুঝত, মা কখনো মিথ্যে সান্ত্বনা দিতে পারে না। লাল পেড়ে 8 পৌড়ে শাড়ি পরা নিতান্ত গ্রাম্য মহিলার মধ্যেও যে এত ব্যক্তিত্ব থাকতে পারে, এত সহনশীলতা থাকতে পারে, সেটা সুদীপ্ত বুঝেছিল ওর মাকে দেখেই। সেই মাও যখন চলে গেল তখন ও একেবারে একা হয়ে গেল। কারণ বাবার সাথে ওর মনের দূরত্ব সেই শিশুবেলা থেকেই। অন্যান্য বন্ধুদের মতো ও কখনো বাবার গলা জড়িয়ে বায়না করেনি, কখনো বলেনি, বাবা আমাকে একটা চকলেট কিনে দেবে। বাবা যেন ভিন্ন গ্রহের বাসিন্দা। বাড়ির উঠানে ক্রিকেট খেললেও মা বলতো, তোর বাবার সাইকেলের বেল শুনলাম, ব্যাট রেখে পড়তে বস। বাবা আর ভালোবাসা শব্দ দুটো তাই সুদীপ্তর কাছে ছিল সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো শব্দ, যাদের মেলবন্ধন কখনো সম্ভব নয়। তাই বাবার কাছে ভালোবাসা আদর এগুলো প্রত্যাশা না করেই শুধু মাকে কেন্দ্র করেই ঘুরপাক খেয়েছিল সুদীপ্তর জীবন। তারপর অবশ্য উর্মি এসেছিল। কালবৈশাখী থেমে যাবার পরেই আর এক দমকা বাতাস এসেছিল সেদিন সন্ধেতে। ভাবলেই আজও ঠোঁটের কোণে হাসি এসে যায় সুদীপ্তর। উর্মিদের বাড়ির সামনে যখন ওদের গাড়িটা থামলো তখন রাত প্রায় 9টা। উর্মি গোটা গাড়িতে জোর করে সুদীপ্তর ডান হাতটা ধরেছিল। ওর সন্দেহ ছিল আত্মহত্যা করতে না পারা মানুষ মরিয়া হয়ে হয়তো চলন্ত গাড়ির দরজা খুলে আবার অ্যাক্সিডেন্ট ঘটাবে। ওই মেয়েকে বোঝানো সম্ভব নয় ভেবেই সুদীপ্ত মুখ বন্ধ করে বসেছিল। উর্মির বক বক তাতে একটুও কমেনি। ও যে ফার্স্ট ইয়ার ইকোনমিক্স অনার্সে আশুতোষ কলেজে পড়ে আর একটা এনজিওতে যুক্ত হয়েছে রিসেন্ট, সমস্ত বলে গেল এক নিঃশ্বাসে।
আর মাঝে মাঝেই সুদীপ্তর প্রতি নির্দেশ দিচ্ছিল। রাগ, শরীর মন সব কিছুর জন্যই বড় ক্ষতিকর। গার্লফ্রেন্ডের উপরে রাগ করে সুদীপ্ত আজ যেটা করতে যাচ্ছিল তাতে ওর মা কত কষ্ট পেত। ছেলে হিসাবে মায়ের কথাটাও তো সুদীপ্তর বোঝা উচিত। চোখ বন্ধ করে সুদীপ্ত যেন ওর মায়ের মুখটা ভাবে আর 1 থেকে 100 উল্টো দিকে গোনে, তাহলেই ওর মৃত্যু চিন্তা মাথা থেকে পালাবে। চূড়ান্ত অধৈর্য হয়েই সুদীপ্ত বলেছিল, মৃত্যু চিন্তাটা কিছুতেই যাচ্ছে না। এই মুহূর্তে ওর উর্মিকে খুন করতে ইচ্ছে করছে। সেটা শুনে মেয়ে আর একটু চেপে ধরেছিল সুদীপ্তর হাতটা। বলেছিল, তাহলে 200 থেকে গুনতে শুরু করো। উর্মির সহজ সরল সমাধান দেখে আর রাগ করে থাকতে পারেনি সুদীপ্ত, বরং পুতুল পুতুল মেয়েটার নরম হাতের মধ্যে নিজের হাতটাকে সমর্পণ করে চুপচাপ বসেছিল ও। উর্মির উষ্ণ স্পর্শ সুদীপ্তর পড়াশোনা করা ভালো ছেলের ইমেজের ভিতে ভাঙন ধরাচ্ছিল যেন। উর্মির মাও সুদীপ্তকে অনেক বোঝালেন, বাবা মায়ের মুখটা মনে করেও যেন ভবিষ্যতে এমন কাজ আর না করেও। উর্মির গম্ভীর বাবাও বললেন, যখনই একা লাগবে উর্মির কাছে এসে গল্প করো, তবুও ওসব কাজ ভুলেও করতে যেও না। তারপর থেকে প্রতিদিন রাতে হোস্টেলের সিনিয়র ছেলেরা ডাইনিং হল থেকে ডেকে বলতো, সুদীপ্ত, তোর গার্লফ্রেন্ড ফোন করছে দেখ। রোজ রাতে 9টায় হোস্টেলের ল্যান্ডফোনের রিংটা শুনলেই রিসিভ না করেও কেউ না কেউ হাঁক পারত, সুদীপ্ত, তোর ফোন। ফোনটা ধরলেই উর্মি বলতো, ভালো আছো, পড়াশোনা ঠিক চলছে, এখন আর এক্সের কথা ভেবে মন খারাপ করো না, ওই সব ভুল কাজ করতে যেও না। কিন্তু প্রথম প্রথম বিরক্তি লাগলেও পরে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল সুদীপ্তর। তখন 9টা 5 বাজলেই কান খাড়া করে অধীর আগ্রহে অপেক্ষা করত উর্মির ফোনের। সুদীপ্ত কাউকে বোঝাতে পারেনি উর্মি ওর প্রেমিকা নয়, উর্মি সেই অর্থে ওর বন্ধুও নয়। আসলে উর্মি যে সুদীপ্তর ঠিক কী সেটাই বোধহয় রহস্য। বন্ধুদের পরামর্শেই ফাগুনের এক কৃষ্ণচূড়া রঙিন হওয়া বিকালে সুদীপ্ত দেখা করেছিল উর্মির সাথে। উর্মির হালকা গোলাপি ওড়না আর দুরন্ত চুল কথা না শোনা অবাধ্য দুষ্টু ছেলের মতোই উড়ছিল হাওয়ায়। সেদিকে আনমনে তাকিয়েই সুদীপ্ত বলেছিল, বহুদিন রোজ ফোনে খোঁজ নিয়ে তুমি আমাকে আগলে রেখেছ, কিন্তু এটার প্রয়োজন ফুরিয়েছে। আমার গার্লফ্রেন্ড ফিরে এসেছে, সেই এবার থেকে আমার খোঁজ রাখবে, তাই আজ থেকে তোমার ছুটি। কুণাল বারবার বলেছিল, কথাটা বলার সময় যেন তোর মুখে হাসি না থাকে, বরং উর্মির জন্য একটু দুঃখ। কিন্তু অভিনয়ে বরাবরই ভীষণ দুর্বল বলেই স্কুলের নাটকে ওকে মৃত সৈনিকের পাঠ দেওয়া হয়েছিল। সেদিনও এর ব্যতিক্রম হয়নি। কথাটা বলার সময় সুদীপ্তের ঠোঁটের কোণে হাসি দেখেই তেলে বেগুনে জ্বলে গিয়েছিল উর্মি। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলেছিল, লজ্জা করে না? আত্মসম্মান নেই তোমার? একদিন যে ছেড়ে চলে গিয়েছিল, যার জন্য ঝড় বৃষ্টির রাতে সুইসাইড করতে যাচ্ছিলে, সে ফিরতেই তুমি গলে জল হয়ে গেলে। প্রায় চিৎকার করেই উর্মি বলেছিল, আর আমি যে তোমাকে ভালোবাসি সেটার কি হবে? সুদীপ্তর ওর কথার সূত্র ধরেই বলেছিল, কই, এ কথা তো তুমি কখনো বলনি যে তুমি আমাকে ভালোবাসো। উর্মি আর একটু রেগে নাকের পাটা ফুলিয়ে বলেছিল, ভালোই যদি না বাসবো তবে গত 10 মাস ধরে রেগুলার তোমার হোস্টেলের ফোনে ফোন করে করে নাম্বারটা মুখস্থ করে ফেললাম কি করে? সুদীপ্ত উর্মিকে কাছে টেনে নিয়ে বলেছিল, সারা জীবন এভাবেই আমাকে আগলে রাখবে তো? কেউ ছিল না আমার জীবনে, আমি সুইসাইড করতেও যাচ্ছিলাম না সেদিন। এগুলো যেমন সত্যি তেমনি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, সেটাও ধ্রুব সত্য। তারপর মান অভিমানের পর্ব মিটিয়ে ভালোবাসার নৌকায় পাড়ি দিতে দিতেই ওরা কাটিয়ে দিল আরও 10 বছর। 7 বছরের প্রেম পর্ব সেরে 2টো ম্যারেজ অ্যানিভার্সারিও কাটিয়ে ফেলেছে ওরা। উর্মি সবসময় আগলে রেখেও সুদীপ্তর ওই অন্যমনস্ক হয়ে গিয়ে নিজের মধ্যে হারিয়ে যাওয়ার স্বভাবটার পরিবর্তন করতে পারেনি আজও। কলকাতার নামী গাইনো সার্জেন্ট, সুন্দরী স্ত্রী, অর্থ, সম্মান সব পেয়েও যেন সুদীপ্ত বড্ড অসুখী। উর্মি বহুবার জিজ্ঞেস করেছে, সমস্যাটা ঠিক কী? সুদীপ্ত যখন সবে পাস করেছে তখনই হঠাৎ একদিন খবর পেয়েছিল
মা মারা গেছেন। সুদীপ্ত আর উর্মির বিয়েতে আত্মীয় বলতে সবই উর্মির বাড়ির, আর সুদীপ্তর কয়েকজন কলিগ আর বন্ধুবান্ধব উপস্থিত ছিল। সুদীপ্তর বাড়ির কাউকে চেনে না উর্মি, এমনকি ওর গ্রাম বিদ্যাসাগর পল্লীতেও কখনো নিয়ে যায়নি ওকে। শুধু শুনেছিল ঋষি অরবিন্দর একজন শিক্ষকই নাকি বলেছিলেন সুদীপ্ত বড় হয়ে অমানুষ হবে। এই কথাটাই বারংবার আঘাত করত সুদীপ্তকে। তবুও উর্মি বুঝেছিল ওর শিক্ষক নিরুপমবাবুর প্রতি ওর একটা শ্রদ্ধা মিশ্রিত রাগ আছে। যদিও যতবারই উর্মি নিরুপমবাবুর কথা জিজ্ঞেস করত ততবারই সুদীপ্ত বলতো, ওনার মতো শিক্ষক আমি খুব কমই পেয়েছি। এছাড়া শ্বশুরবাড়ির দিকের কারোর নামও কখনো শোনেনি উর্মি। এমনকি বাঁকুড়া যাবার নাম করলেও নিয়ে যায়নি সুদীপ্ত। মাস ছয়েক আগে এমনই সকাল থেকে বেপাত্তা ছিল সুদীপ্ত। ফোনের পর ফোন করে জেনেছিল ও নাকি বাঁকুড়া গেছে। স্কুলের কৃতী ছাত্রের সম্মান পেয়ে পুরস্কার নিতেই নাকি গিয়েছিল। হ্যাঁ, উর্মি অবশ্য তাই জানত। কিন্তু শুধু পুরস্কার নিতেই বিদ্যাসাগর পল্লীতে আসেনি সুদীপ্ত। সাথে নিরুপমবাবুর বিশ্বস্ত পরিচারক ভজহরির সাথেও দেখা করেছিল লুকিয়ে। নিজের ফোন নাম্বারটাও দিয়ে গিয়েছিল তখনই। লাল আলো নিভে গেল। অপারেশন কমপ্লিট। উদ্গ্রীব সুদীপ্ত ভয়ে ভয়ে তাকালো বন্ধ দরজার দিকে। ডক্টর বিশ্বাস বেরিয়েই বললেন, বয়সটা তো অস্বীকার করলে চলবে না। নিরুপমবাবুর বয়স প্রায় ৭০-৭২ তো হবেই। এ বয়সে এত বড় একটা অপারেশনের পর একটু সময় তো লাগবেই। তবে এ যাত্রা বোধহয় বেঁচে গেলেন। ডক্টরের মুখে আশার বাণী শুনে একটা কথাই মনে হলো। অনেক সময় সারাদিনের প্রেসারের পরে সুদীপ্ত কখনো কখনো পেশেন্টের বাড়ির মানুষগুলোকে খুব স্বাভাবিকভাবেই বলে দেয়, প্রিম্যাচুরেট বেবি। মায়ের অবস্থাও খুব ভালো নয়। তখন ওটির বাইরের অধীর আগ্রহে অপেক্ষা করা মানুষটার ঠিক কতটা ভয় করে সেটা ভেবেই আঁতকে উঠল সুদীপ্ত। যাক, নিরুপম দত্ত তাহলে ঠিক হয়ে যাবেন, এই আশাটুকুই এই মুহূর্তে বড্ড প্রয়োজন ছিল ওর। আইসিইউতে রয়েছেন নিরুপমবাবু। বাইরের ছোট্ট কাঁচ দিয়েই দেখছিল সুদীপ্ত সেই চূড়ান্ত অহংকারী মানুষটাকে। ধবধবে সাদা চাদরে চোখ দুটো বন্ধ করে শুয়ে আছেন। নিজেকে সারা জীবন ধরে ছাত্র তৈরির কারখানা মনে করে। বাইরের মুখোশটা পরেই নিজের শখ আহ্লাদ ত্যাগ করে কাটিয়ে দিলেন জীবনটা। মানুষটাকে দেখলেই মনে হয় মায়াদয়াহীন যন্ত্র, যার কাছে আবেগ চোখের জলের তিলতম মূল্য নেই। পিছন থেকে ভজহরিদা বলল, ডাক্তার বাবু বললেন এখনও ইঞ্জেকশন দেওয়া আছে, তাই ঘোরের মধ্যে আছেন। কাল সকালের আগে কথা বলা যাবে না ওনার সাথে। আপনি চলুন না আমাদের বাড়িতে, আজ রাতটা থাকবেন। এতক্ষণের উত্তেজনায় শরীরটাও অবশ লাগছিল সুদীপ্তর। এমনিতেও কলকাতা থেকে এতটা পথ ড্রাইভ করে আসা, তারপর মনের এই মারাত্মক টানাপোড়েনে ও সত্যিই ভীষণ ক্লান্ত। উর্মিকে ফোন করে বলল, অপারেশন হয়ে গেছে, কিন্তু আজ রাতে ফিরছি না। কাল ওনাকে দেখে দুপুরের দিকে ফিরব। উর্মির এই এক অদ্ভুত স্বভাব। মনের মধ্যে যতই কৌতূহল থাকুক, পরিস্থিতি বিচার করে সে কৌতূহল দমন করতেও পারে। আজও তার ব্যতিক্রমী হলো না। আলতো করে শুধু বলল, সাবধানে থেকো। ভজহরিদার বাড়ির রাস্তাটা ওর ভীষণ চেনা। বাড়ির উঠানে পা দিতেই এক ঝাঁক শৈশবের স্মৃতি আবিষ্ট করে দিল সুদীপ্তকে। ভিজিটিং আওয়ারের বেশ কিছুটা আগেই নার্সিংহোমের দরজায় উপস্থিত হয়েছে সুদীপ্ত। বুকের ভেতর তোলপাড়। কত বছর পর আবার মুখোমুখি হবে নিরুপম বাবুর। ঠিক কী বলে শুরু করা উচিত? স্যার কেমন আছেন, নাকি অন্য কিছু? ভাবতে ভাবতেই পৌঁছে গেল নার্সিংহোমের ভেতরে। আরও কিছুক্ষণ অপেক্ষা। 1 মিনিট যেন কয়েক বর্ষ দূর। তবুও অপেক্ষার সময় শেষ হলো। নিরুপম দত্তর বাড়ির লোকের ডাক পড়ল। খুব ধীর পায়ে বেডের সামনে এসে দাঁড়ালো সুদীপ্ত। এখন কেমন আছেন? বন্ধ চোখ দুটো খুলেই নিজের চমকানো ভাবটা কাটিয়ে সেই গম্ভীর স্বরেই বললেন, তোমাকে কে খবর দিল? ভজহরিকে এবার ছুটি দিতে হবে দেখছি। অভিমানে সুদীপ্তর ঠোঁট দুটো কেঁপে উঠল। আমি এসে কি আপনার মান খোয়ালাম?
সে তো ডাক্তারি পাস করে যখন কলকাতায় স্থায়ীভাবে থাকতে শুরু করলে, সেদিনই তুমি তোমার জন্মভূমিকে অসম্মান করেছ। এখানের হসপিটালেও সন্তান জন্ম নেয়, এখানে ভূমিষ্ঠ হয়েও সদ্যোজাতরা প্রসূতিকে মা বলেই চিৎকার করে। অথচ এখানের ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এ অঞ্চলের হসপিটালকে পরিত্যাগ করে রুরাল হসপিটালে কোনো ফেসিলিটিস নেই বলে। অল্প অল্প হাঁপাচ্ছেন নিরুপমবাবু। এক্ষুনি এতগুলো কথা একসাথে বলাটা বোধহয় ঠিক হয়নি। সুদীপ্তর চোখে জল। আপনার ডায়েরি পড়লাম কাল সারা রাত ধরে। কঠিন আবরণের ভেতরে নিরুপম স্যারকে চিনলাম ভজহরিদার 3 মহলা বাড়ির দক্ষিণের ঘরে গিয়ে। কবে থেকে ওই ঘরে বাস করছেন আপনি? শুধু তোষক পাতা খাটে শুতে কষ্ট হয় না আপনার? একটু থেমে নিরুপমবাবু বললেন, যেদিন থেকে ওই বাড়ির অকৃতজ্ঞ ছেলে কলকাতাবাসী হয়েছে সেদিন থেকেই। এডিকেটটা আজও শিখলে না। অন্যের ডায়েরি না বলে পড়তে নেই, এটুকুও শেখায়নি তোমার শহুরে শিক্ষা। সুদীপ্ত আজ মরিয়া। ছিঁড়তেই হবে ওই কাঠিন্যের মুখোশ। শুধু ভুল বুঝে কেটে গেছে অনেকগুলো বছর। আপনার ডায়েরির প্রথম পাতায় দেখলাম, দীপকে আজ স্কুলে নীল ডাউন করিয়ে রেখেছিলাম। অঘরে ঘুমোচ্ছে ছেলেটা, হাঁটু দুটোতে কালচে ছোপ। কোনো দিন যেন না ভাবে হেড স্যারের ছেলের সব অন্যারই ছাড় মিলবে। স্কুলে লেট করে আসার শাস্তি সকলকে যা দেওয়া হয় তাই দিলাম। পরের পাতায়, দীপকে প্রথম দিন স্কুলে যাবার সময়েই বলেছিলাম, আজ থেকে স্যার বলবে, বাবা ডেকে ফেলো না স্কুলে। দীপের ঠোঁট কেঁপেছিল, তবে প্রমাণ করল ও নিরুপম দত্তর ছেলে। কি মারাত্মক জেদ ওই ছেলের! কখনো কখনো বাবা ডাকটা শোনার জন্য আকুল হয়ে উঠত মন। তবুও দীপ কঠিন স্বরে বলতো, নিরুপম বাবু নয়তো হেড স্যার। দীপের মা একবার বলেছিল, ধুর পাগল, বাড়িতে বাবা বলিস না কেন? ছেলের স্পষ্ট উত্তর ছিল, বদ অভ্যাস ত্যাগ করেছি, বাবা ডাকটা ভুলেছি অনেক কষ্টে। স্কুলে গিয়ে সিলি মিস্টেক করলে নিরুপম দত্তের সম্মানহানির সম্ভাবনা আছে। কথাগুলো বলার সময় অভিমানে বুঝে গিয়েছিল দীপের গলা। যেদিন প্রথম ওর মা এসে বলেছিল দীপ নাকি কোনো একটা মেয়েকে পছন্দ করেছে, সেদিনই ভেবেছিলাম পড়াশোনা কেরিয়ার শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে আমার সব স্বপ্ন। ফোন ধরে একটা কথাই বলেছিলাম, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেব, এ বাড়িতে আর ঢুকো না কখনো। দীপের মা বলেছিল, পাষাণ হৃদয়। দীপ জানত তার বাবা নামক যন্ত্রটা বোধহয় শুধু বেদ নিয়ে শাসন করতেই জানে। এটা জানতো না যে রোজ রাতে ঘুমিয়ে গেলে ওর ঘরে ঢুকে ওর গায়ে পাতলা চাদরটা আমিই ঢেকে দিতাম। থাক, লুকিয়ে থাক পিতৃস্নেহ, প্রকট হোক শিক্ষকের শাসন। পরের পাতা উল্টালো সুদীপ্ত। ভেবেছিলাম ডাক্তারি পাস করে বাঁকুড়ার হসপিটালে চাকরি নেবে, অন্তত গ্রামে ফিরে এসে এখানে মানুষদের কথা ভাববে। নিরুপম দত্ত ব্যর্থ শিক্ষক, ছাত্র গড়ার কারখানায় রয়ে গেলাম, মানুষ গড়তে পারলাম কই? মন খারাপ করে, বিশেষ করে যেদিন পুকুরে মাছ ধরা হয়, ভজহরিকে এত বারণ করি পেটির মাছটা আমার পাতে না দিতে। ওটা তো দীপ খেত, কাঁটা বাছতে পারতো না। ভালো, বাবাকে ভুলে গেছে দীপ, সাথে নিরুপম স্যারকেও। হঠাৎই নিরুপমবাবু উত্তেজিত হয়ে বললেন, বন্ধ করো তোমার ডায়েরি পড়া। ডায়েরির পাতাটা বন্ধ করল সুদীপ্ত। অভাবনীয় একটা দৃশ্যের সম্মুখীন হলো ও। কঠিন কঠোর মানুষটার গাল বেয়ে নোনতা জল গড়িয়ে পড়ছে। কাঁপা হাতে জলটা মুছে দিল সুদীপ্ত। বার তিনেক বা বা উচ্চারণ করেও, বাবা বলার চেষ্টা করেও ব্যর্থ হলো ও। পকেটের মুঠো ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা ধরতেই উর্মি বলল, সুদীপ্ত, নিরুপম স্যারই তোমার বাবা? কখনো বলনি কেন? আলমারি গোছাতে গিয়ে তোমার মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডটা পড়ল উপরের তাক থেকে, ওখানেই দেখলাম। সুদীপ্ত বলল, বাবা, হ্যাঁ আমার বাবা। নিরুপম স্যার সাড়া দিয়ে উঠলেন ছেলের ডাকে, বল দীপ, কিছু বলছিস? অবশেষে বাবা ডাকটা সম্পূর্ণ করতে পারল ও। বাবা, আমি বাড়ির একতলায় চেম্বার করতে চাই, সপ্তাহে একদিন এখানে বসবো আপাতত।
নিরুপম দত্তের ভাঁজ পড়া গালে হালকা হাসির রেখা দেখা দিয়েই মিলিয়ে গেল, যেন মনের আনন্দটা ছেলের সামনে কিছুতেই প্রকাশ না পায়। সেভাবেই বললেন, হ্যাঁ, তোমার মায়েরও ইচ্ছে ছিল তুমি অন্তত একদিন বিদ্যাসাগর পল্লীতে কম ভিজিটে রোগী দেখো। সুদীপ্তও হাসল মনে মনে। কিছুতেই নিজের ইচ্ছে প্রকাশ না করা মানুষটাই তো তার আদর্শ শিক্ষক, ভাবাবেগ চেপে রাখা মানুষটাই তো তার বাবা। শুধু মনে মনে বলল, এমনই থেকো বাবা, নত হওয়া তোমাকে মানায় না।